أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের যে সবকটি হবে সবক নাম্বার 3। সবক নাম্বার 3-এ আমরা কি পড়ব? সবক নাম্বার 3-এ এখানে লেখা আছে যুক্ত অক্ষর। দেখেন, যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর অর্থাৎ সম্মিলিত অক্ষর, যেটা আরবিতে বলা হয় মুরাক্কাবাত। সম্মিলিত অক্ষরের আরবি হলো মুরাক্কাবাত, যেখানে বাংলা আছে যুক্ত অক্ষর কিংবা সম্মিলিত অক্ষর। সম্মিলিত অক্ষর বলতে কি? যেমন দেখেন, আমরা এর আগের সবকে পড়েছিলাম যে আলিফ, বা, তা, প্রতিটি শব্দ আলাদা আলাদা। কিন্তু এখানে এসে যে একটা শব্দ আরেকটা শব্দের সঙ্গে যখন জোড় হয়, জোড়া হয়, তখন কেমন ভাবে জোড়া হয়, এবং একটা শব্দ আরেকটা শব্দের সঙ্গে জোড়ার শুধু কেমন ভাবে জোড়া ওটা নয়, যে কোন শব্দের ডান দিকে জোড় হয়, কোন শব্দের বাঁ দিকে জোড় হয়, কোন শব্দের দুই দিকে সব জোড় হয়, সেগুলো এখানে দেখানোর জন্য। যেমন দেখেন, প্রথমে এখানে এসছে আলিফ। এখানে আলিফ, আলিফটা কিন্তু এখানে খালি এসছে। তারপরে এসছে বা আলিফ। এই যে বা আলিফ, বা আলিফটা, বাটা এখানে যেমন পড়বেন, বাটা এক আলিফ টেনে পড়বেন। আলিফটা তো টান হবে না, জানেন সকলে। তাহলে আলিফটা তাড়াতাড়ি পড়তে হবে পড়ার সময়। বা আলিফ পড়ার নিয়মেই। এবারে হচ্ছে আলিফ। আলিফ শব্দ সবসময় ডান দিকে জোড় হয়। আলিফের বাঁ দিকে কোনো কোনো সময় জোড় আসে না। যেমন এই বা আলিফ, এর পরে এদিকে কোনো কোনো রকম কোনো অক্ষর জোড় হবে না। যা হবে এর ডান দিকে হবে। ডান দিকে একটা দুটো পাঁচটা অক্ষর জোড় হতে পারে, কিন্তু উম, বাঁ দিকে কোনো জোড় হবে না আলিফের। কোন শব্দের ডান দিকে কোন শব্দের বাঁ দিকে জোড় হয় সবকিছু দেখিয়ে দেবো আজকে। তাহলে এটা বুঝে এলো যে আলিফের ডান দিকে জোড় হয়, বাঁ দিকে হয় না। তারপরে এসছে কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এখানে দেখেন, কয়েকটা শব্দ দিয়ে আমাদের এখানে বুঝিয়েছেন। সব শব্দ এখানে কিন্তু দেয়া নেই। যেমন এখানে বা এসছে, এই বা আলিফ, এই বায়ের জায়গায় যদি এখানে তা আসতো কিংবা সা আসতো, তাহলে কেমন হতো? বা আলিফের সঙ্গে যদি বা কিংবা সা যদি ডান দিকে জোড় হতো কেমন হতো? দেখেন, যদি আলিফের সঙ্গে বা জোড় হতো, বা জোড়া আছে এখানে, যদি সা হতো, তাহলে সেম একই রকম এরকম গিয়ে এরকম উঠে যাবে, গিয়ে উপরে শুধু দুটো নক্তা হবে। উপরে দুটো নক্তা কি হয়ে গেল? থা। আমি এখানে লিখছি, দেখেন, এই তা, তা আলিফ, একই ব্যাপার। এবার যদি সা আলিফ করতে যাই, তাহলে এর মতো আরেকটা নক্তা দিলে সা আলিফ হয়ে গেল। তা আলিফ। তারপরে দেখেন, এখানে এসছে কাফ আলিফ। শুধু কাপ দিয়ে এখানে একটা উদাহরণ দিয়েছে যে কাফ আলিফ, আলিফের সঙ্গে কাপ জুড়লে কেমন হয়, এরকম হবে। কিন্তু এখানে যদি আমি অন্য কোনো অক্ষর দিয়ে জুড়ি আলিফের সঙ্গে, তাহলে কেমন হবে? যদি আমি এবারে শেষে লাম আলিফ এসছে, যদি আমি এর সঙ্গে যদি আপনার জিম আলিফ দিই, জিম কিংবা হা কিংবা খ, খ এর সঙ্গে যদি জিম হা খ এর সঙ্গে যদি আলিফ জোড় হতো, তাহলে দেখতে কেমন হতো? দেখেন, যদি এখানে জিম আলিফ হতো,
জিম আলিফ, এর নিচে একটা শুধু নক্তা দিলে জিম আলিফ হয়ে গেল। তাহলে আলিফের সবসময় সর্বদা ডান দিকে জোড় হবে, বাঁ দিকে কোনো জোড় হবে না। এটা যদি খ আলিফ করতে যাই, শুধু উপরে একটা নক্তা দিলে খ আলিফ হয়ে গেল। খ আলিফ। যদি হা আলিফ হয়, তাহলে নক্তাটা সব উঠে দিন, হায় কোনো নক্তা হয় না, নক্তা উঠে দিলাম, হয়ে গেল হা আলিফ। তারপরে এসছে আপনার নুন আলিফ। এখানে নুন আলিফ এসছে। যদি নুন আলিফ না আসে ইয়া আলিফ আসতো তাহলে কেমন হতো? ইয়া আলিফ এলে দেখেন, ইয়া আলিফ এই হলো, নিচে ইয়ার নিচে দুটো ফুটকি হয়, দুটো নক্তা, তাহলে এটা ইয়া আলিফ হয়ে গেল। এখানে আপনাদের কিছু কিছু শব্দ দিয়ে, কিছু কিছু অক্ষর দিয়ে আলিফের সঙ্গে জোর দিয়ে দেখিয়েছেন। এবারে এই শব্দে যদি আলিফের জায়গায় এই শব্দ না এসে অন্য জায়গায় অন্য শব্দ আসতো আলিফের সাথে, তাহলে কেমন হতো সেগুলো আমাদের এখানে বুঝিয়ে দেওয়া হয়। এখানে হা আলিফ হয়ে গেল, ইয়া আলিফ কেমন হয় দেখিয়ে দিলাম, তা আলিফ, বা আলিফ দেখিয়ে দিলাম। আপনার যদি আইন আলিফ আসতো এখানে, যদি আমাদের এখানে আইন আলিফ আসতো, আইন আলিফ আমাদের এখানে দেয় না, তাহলে যদি আইন আলিফ আসতো কেমন হতো? আইন কেমন হয়, আইনের আকৃতি এরকম, এরকম একটু গিয়ে এরকম আইন আকৃতি। তাহলে এর জন্য আইনের সঙ্গে যদি আলিফ জড়তো, তাহলে প্রথমে আমরা ওই রকম একই রকম টানবো, আইন গিয়ে আলিফ, আইনের পরে সোজা উপরে দিয়ে উঠে যাবে, আইন আলিফ। এটা যদি গয়েন করে গয়েন আলিফ করতে, তাহলে উপরে শুধু একটা নোক্তা দিলে গয়েন আলিফ, গয়েন আলিফ। তাহলে আইন আলিফ কেমন হবে, গয়েন আলিফ কেমন হবে আমাদের এখানে জানা হলো। তারপরে ধরেন আরো যে শব্দগুলি আছে, যদি এখানে ফা আলিফ, এখানে শুধু দিয়েছেন কাফ আলিফ, এখানে শুধু কাফ আলিফ দিয়েছেন। যদি ফা আলিফ কিংবা কফ আলিফ যদি এখানে যদি আমরা লিখতে যাই কিংবা আমরা যদি পড়ি কেমন ভাবে আসবে দেখেন। যদি আপনাদের ফা আলিফ আসে কোনো জায়গায়, তাহলে ফা আলিফ এরকম ভাবে, ফা যেমন প্রথম ফুটকি হয়, এই এলো, উপরে ফার একটা নোক্তা, ফা আলিফ। এটা যদি কফ আলিফ হয়, তাহলে দুটো আলিফ, এই দুটো নোক্তা চলে এলো, দুটো নোক্তা আসবে এবং কফ টানলেন, এর উপর দুটো নোক্তা হলে কফ আলিফ। তাহলে প্রথমটা হলো ফা আলিফ, তারপরে এখানে দেখালাম কফ আলিফ। দেখেন ফা আলিফ কফ আলিফ কেমন, মানে এখানে প্রথম লাইনে যারা আপনারা দেখেছেন যে আলিফের সঙ্গে যখন কোনো শব্দ জুড়বে সেটা কেমন দেখতে হবে, তা দিয়ে এখানে কিছু কিছু উদাহরণ দিয়ে দিয়েছেন। বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, কিছু কিছু শব্দ দিয়ে আমার দেখিয়ে দিয়েছেন। এবারে তারপরে আসছে বা, নিচের লাইনে আছে দেখেন, বা, এই নিচের লাইনটা, এটা নয়, সরি, নিচের লাইনে এসছে বা। প্রথমে আলিফ দিয়ে বুঝিয়েছেন যে আলিফের কোন দিকে অক্ষর জোড়া যায় এবং কি কি অক্ষর জুড়লে কেমন হবে, এখানে কিছু উদাহরণ দিয়েছেন, আমি কিছু লিখে দেখিয়ে দিয়েছেন। এবারে বা আলিফ, প্রথমে এসছে বা, শুধু বা দিয়েছেন। তারপরে দেখাচ্ছেন যে বায়ের দুই দিকে জোড় হয়, যেমন আপনারা দেখছেন যে দেখলেন যে আলিফের শুধু একদিকে জোড়, আলিফের শুধু একদিকে জোড়, আলিফের সমস্ত অক্ষর ডান দিকে জোড় হবে, কিন্তু আলিফের পরে বাঁ দিকে কোনো অক্ষর জোড় হবে না। কিন্তু বায়ের দুই দিকে জোড় দেওয়া যায়, বায়ের ডান দিকেও আসতে পারে, বাঁ দিকেও আসতে পারে। তাহলে আমরা যখন আসবে আমরা কিভাবে চিনবো যে তাহলে বা কোনটা? দেখেন এখানে কাফ বা তা, প্রথমে কাফ বা তা, তারপরে বা নুন, বা দাল, দাল কিন্তু তিন আলিফ টান, খেয়াল করবেন।
তারপরে দেখেন এখানেও বায়ের মানে এটা হচ্ছে বায়ের শুরুতে। এখানে দেখেন বায়ের শুরুতে এই যে বা দালটা, বা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে কেমন আকৃতি আসবে সেটা এখানে দেখেছেন, যে বা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে বা এরকম আসবেন, এসে দাল এখানে হয়ে যাচ্ছে, বা দাল। কিন্তু এটা যদি কোনো শব্দের শেষে আসে, বাটা যদি কোনো শব্দের শেষে আসে তখন কেমন আকৃতি আসবে সেটা দেখেন। সিন ইয়া বা, শেষে এসে বা, প্রথমে কি আছে, সিন ইয়া বা, তারপরটা বা শুরুতে এসছে দেখেন, বা জিম, বাড়া গিয়ে জিমের সঙ্গে মিলেছে। আর এটা হচ্ছে মাঝখানে এসছে, কাফ বা তা। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এটাই, যে বাটা যখন কোনো শব্দের শুরুতে আসবে তাহলে বা কেমন আকৃতিতে আসবে। এখানে তিনটে বা, তিনটে শব্দের শুরুতে এসে দেখেন, যেমন বা, নুন, প্রথমে বা এসছে তারপরে নুন এসছে, বা হচ্ছে প্রথম শব্দের শুরুতে এসছে, বা দাল শব্দের শুরুতে। কিন্তু যখন শব্দের মাঝখানে এসছে তখন কেমন আকৃতি এসছে, শব্দের মাঝখানে যখন এসছে তখন দেখেন শুধু এরকম কাপ দিয়েছেন, আমি দেখিয়ে দিচ্ছি, কাপ এরকম এসছে, শুধু এরকম টেনে দিয়ে বা, তারপর টেনে দিয়ে তা, তাহলে কাপটা এরকম টানা হলো, বার নিচে একটা নোক্তা, তায়ের উপরে দুটো নোক্তা। বা যখন মাঝখানে আসবে শুধু এরকম ওই ডান দিকে যে হরফ থাকবে সেই হরফের পরে একটা এরকম শোঁসা উঠবে উপরের দিকে, দ্বিতীয় শোঁসার পরে অন্য হরফ জুড়ে যাবে। মাঝখানে হলে কি আকৃতি হবে, এই আকৃতি, বা, এই সরি, কাফ বা তা, এটা মাঝখানে, এটা শুরু, এটা মাঝখানে, এবং এই যে শেষের দিকে এসছে সিন ইয়া বা, এই শব্দটা, এটা বাটা শেষে এসছে। তাহলে আমাদের এটা বুঝে নিতে হবে যে বা শব্দের শুরুতে এলে কি আকৃতিতে আসে, বা যদি শব্দের মাঝখানে আসে কোন আকৃতি আসে, আর বা যদি শব্দের শেষে আসে কোন আকৃতিতে আসে। বা যদি শব্দের শেষে আসে বা যেমন আকৃতি তেমন আকৃতিতে আসবে, যেমন শুরুতে শেষে এসছে দেখেন এই শব্দটা, সিন ইয়া বাটা, সিন ইয়া বা, বা যেমন হয় তেমন, শুধু এপারে ডান দিকের সঙ্গে জোড় আছে। শব্দের শুরুতে এলেও সেই একই রকম থাকে প্রায়, দেখেন এই যেমন বা দাল, বা এর মধ্যে একই রকম টান দেওয়া, নিচে একটা ফুটকি, তারপরে দাল জুড়েছে। যখন বিশখানে আসে তখন হচ্ছে এটাই, কাফ বা তা। বুঝে এসছে তাহলে বা সম্পর্কে। এবারে দেখেন, তারপরে এসছে জিম। জিম যখন শব্দের শুরুতে আসে কেমন আকৃতিতে আসে, জিম যদি শব্দের মাঝখানে আসে কেমন আকৃতি আসবে, এবং জিম যদি শব্দের শেষে আসে কেমন আকৃতি আসবে। এখানে তিনটে আকৃতি বোঝানো হয়েছে, এবং শুধু জিম দিয়ে বুঝিয়েছেন, মানে জিমের সঙ্গে কয়েকটা শব্দ দিয়ে বুঝিয়েছেন। আরো অন্যান্য শব্দ এলে কিরকম হবে সেটা আমি দেখিয়ে দেবো। যেমন দেখেন প্রথমে এসছে জিম, এবারে জিমের সঙ্গে লাম যুক্ত হয়েছে, আর জিমটা শব্দের শুরুতে এসছে, জিম লাম। তাহলে যখন জিমটা কোনো শব্দের সঙ্গে যুক্ত হলো তখন জিমের এখান থেকে কেটে গেল, কিন্তু দেখেন এখান থেকে কেটে গেল, কেটে গিয়ে এই লাইনটা এরকম সোজা এসে উপরে দিয়ে উঠে গেল, গিয়ে এটা লাম হয়ে গেল। বুঝে এসছে, জিম যখন শব্দের শুরুতে আসবে, এই যেমন জিম লাম যেমন এসছে, তাহলে জিমের আকৃতি তখন এইরকম হবে, এই যেটা আকৃতি আসে এইরকম আকৃতি হবে জিমের। জিম যদি শব্দের মাঝখানে আসে তখন কি আকৃতি আসবে, দেখেন লাম জিম ফা, এটা কিন্তু শব্দের মাঝখানে এসছে, প্রথমে লাম এসছে, তারপরে জিম, তারপরে ফা, এটা শব্দের মাঝখানের আকৃতি।
যদি শব্দের মাঝখানে জিম আসে তাহলে এই আকৃতি হবে। এবং যদি জিম আর খ একসঙ্গে আসে, কিংবা জিম হা একসঙ্গে আসে, তাহলে কেমন আসবে? এখানে দিয়েছেন দেখেন, জিম খ, জিম খ, হা। তিনটে একই দেখতে, আমরা পড়েছিলাম যে তিনটে একই আকৃতি, পার্থক্য নক্তা। তাহলে দুটো শব্দ যদি একসঙ্গে আসে তখন আপনার লেখা হবে কেমন, এইরকম যে প্রথমে জিমটা আপনার এই জিম হয়ে গেল, এবারে এইখান থেকে ফের খটা নিচে এখন জুড়ে গেল। এবার এটা জিম হলো, এখানে আপনি খ ধরতে পারেন, উপরে নোক্তা দিলে খ হবে, নোক্তা না দিলে হা হবে। জিম হা, যদি নোক্তা দিয়ে দিই জিম খ, কিংবা যদি এই জায়গায় আমি জিমে যদি নোক্তা তুলে নিই তাহলে কি হলো, হা খ। তাহলে জিম যদি শব্দের আপনার শুরুতে আসে কেমন আকৃতি আসবে, শব্দের মাঝখানে এলে কেমন আকৃতি আসবে, এবং শেষে এলে কেমন আকৃতি আসবে। যেমন শেষে এসে দেখেন, সিন জিম, এরা শেষে এসছে। জিম যখন কোনো শব্দের শেষে শেষে আসবে, শুধু সেই শব্দটা এসে যে শব্দের সঙ্গে জুড়ে আছে জিমটা, সেই শব্দটা এসে ওর পেটের একটু উপরে মানে জুড়ে যাবে, কিন্তু জিমের যে আসল আকৃতি, সেই আসল আকৃতি থেকে যাবে। যেমন এখানে সিন জিম, সিন আর জিম এখানে লিখে দেখিয়েছেন, শেষে আলে কেমন হয়। আমি এখানে আরো একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন মিম জিম হলো, মিম জিম, তাহলে কেমন লেখা হবে? মিম কেমন হয়? মিম হচ্ছে এই মিম, এখানে যে জিমটা দেওয়া হয়, তো এর সঙ্গে জিমটা এই আসবে, নিচে ফুটকি হলো জিম। তাহলে যখন মিম জিম আসবে কেমন আকৃতি আসবে? মিম জিম। এখানে কিতাবে আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সিন জিম, শব্দের শেষে যদি জিম আসে কেমন আকৃতি হবে। সেটা আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম, আরো একটা লিখে দেখাচ্ছি। যদি মনে করেন সদ কিংবা ফা কিংবা কফ, ধরেন কফ, কফের শেষে জিম যুক্ত হয়েছে, তাহলে কেমন আকৃতি লেখা হবে? দেখেন, কফ জিম, কফের দুটো ফুটকি হলো, জিমের নিচে একটা ফুটকি, তাহলে এটা হলো কফ জিম। এটা যদি কফ হা করতে যাই, তাহলে নিচে পেটে ফুটকি বাদ দিয়ে উপরে একটা ফুটকি দিলে হয়ে যাবে কফ হা, এই কফ কফ হ। বুঝে আসছে ভাই? তাহলে আমাদের এখানে কি হলো, যে জিমের সঙ্গে যখন কোনো শব্দ জোড়ে তাহলে জিমের আকৃতি কেমন হয়। জিম যদি অক্ষরের শুরুতে আসে, এই শব্দের শুরুতে আসে, তাহলে সেটা কেমন হবে। জিম যদি শব্দের মাঝখানে আসে কেমন হবে, জিম যদি শব্দের শেষে আসে কেমন হবে। সবকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। জিম, জিম লাম, জি লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এবং আমি আপনাদের কিছু কিছু উদাহরণ দিয়ে লিখে দেখালাম যে অন্য অন্য শব্দের সঙ্গে এলে কেমন আসবে। তাহলে এটা জিম হলো। তারপরে দেখেন যে সিন শিন, সিন এবং শিন যখন কোনো শব্দের শুরুতে আসবে কেমন আকৃতিতে আসবে, শব্দের মাঝখানে এলে কেমন আকৃতিতে আসবে, কোনো শব্দ যদি শেষে আসে কেমন আকৃতিতে আসবে, সেটা এখানে বোঝানো হয়েছে। প্রথমে তাহলে আমাদের শুধু সিন আর শিনটা লিখে দেখিয়েছেন এখানে, সিন শিন, দুটো শব্দ লিখে দিয়েছেন। তারপরে দেখিয়েছেন যে সিন যদি কোনো শব্দের শুরুতে আসে, যেমন এখানে দেখেন সিন আলিফ, সিনের সঙ্গে এখানে আলিফ যুক্ত হয়েছে, সিনটা এসে শুরুতে। তাহলে সিন যখন শব্দের শুরুতে আসবে
আকৃতি আসবে এই সিনের এখান থেকে কেটে যাবে, এখান থেকে কেটে যাবে, শুধু তিনটে উপরে এরকম যে শশা মুখটা যে উপরের দিকে উঠেছে ওটা থাকবে, তার সঙ্গে যে শব্দ আসে সেই শব্দ জুড়ে যাবে। তারপরে আরেকটা, পরপর তিনটে একই রকম দেখিয়েছেন, শিন যদি শব্দের শুরুতে আসে, শিন লাম, এটা সিন লাম হলো, এটা শিন লাম, একই রকম হবে। তারপরে সিন জিম নুন, এখানে জিম মাঝখানে নিয়ে এসছে, সিন শুরুতে এনেছে, নুন শেষে এসছে। তাহলে এটা এই যে সিন জিম নুন এটা হলো, এটা যদি আমি শিন দিয়ে পড়ি তাহলে এর উপরে শুধু তিনটে নকটা দিয়ে দিলে শিন হয়ে গেল, তখন এটা সিন থাকলো শিন হয়ে গেল। তারপরে এসছে সিন সদ বা, সিন যদি সদের সঙ্গে কিংবা বার সঙ্গে যুক্ত হয় কেমন ভাবে আসবে শব্দের শুরুতে, এরকম ভাবে আসবে। এই যে আকৃতি এসছে, এই আকৃতি, এই আকৃতি, এই আকৃতি বিভিন্ন শব্দের সঙ্গে মিলিত করে দেখিয়েছেন। সিন যদি শব্দে, সিন কিংবা শিন যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসবে, এখানে দেখেন, ফা শিন লাম, শব্দের মাঝখানে এসছে, ফা প্রথমে এসছে, ফা এর পরে সিন, শিন জুড়ে গিয়েছে, তার সঙ্গে জুড়ে একেবারে লাম লিখে দিয়েছে। তাহলে শব্দের যখন মাঝখানে আসবে এই আসবে। এবার শব্দের মাঝখানে এখানে শুধু আপনার ফা শিন লাম লিখে দেখেছেন, আমি যদি অন্য কোনো শব্দের সঙ্গে এই মাঝখানে যদি লিখি তাহলে কেমন লিখবো? ধরেন আমি জিমের, জিম প্রথমে দিলাম, তারপরে শিন কিংবা সিন দিলাম, তারপরে অন্য কোনো শব্দ দিলাম, কেমন ভাবে লিখবো? নিচে লিখি দেখেন, ধরেন জিম সিন লাম, জিম শিন লাম হলো। তারপরে ধরেন মিম সিন কফ, তাহলে এখানে হলো মিম সিন কফ। এখানে শুধু আপনাদের ফা শিন লাম দিয়ে বুঝিয়েছেন, সেটা আমি আরো দুটো শব্দের সঙ্গে লিখে দেখালাম যদি আসে কেমন ভাবে আসবে যদি অন্য কোনো শব্দের সাথে মিলিত আসে। এই মিম সিন কফটা আমি যদি এটা মিম শিন কফ দিই তাহলে তিনটে ফুটকে দিয়ে শিন কফ হয়ে গেল। তাহলে এটা আমাদের বুঝে এলো যে সিন অথবা শিন যদি শব্দের শুরুতে আসে কেমন আসবে, শব্দের মাঝখানে এলে কেমন আসবে, শব্দের শেষে এলে কেমন আসবে। সে উদাহরণটা এখানে দেয়া নেই, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। যদি শিন অথবা সিন যদি কোনো শব্দের শেষে আসে তাহলে কেমন আসবে? ধরেন এলো কাফ সিন, তাহলে কেমন আসবে? কাফ সিন, সিনটা যেমনই শব্দ তেমন আসবে, শুধু এপারে কাপ এরকম জুড়ে যাবে, এটা হলো কাফ সিন। অথবা কাফ শিন, এটা শব্দের শেষে। অথবা আপনার ধরেন এসছে ফা সিন, তাহলে কেমন আসবে? ফা সিন, সিনের আকৃতি যেমন তেমন থাকবে, এখান থেকে, এখান থেকে যদি ফাটা কেটে দিই তো সিনের যেমন আকৃতি তেমন আছে, কিন্তু উপরে শুধু এবারে ফা জুড়ে গিয়েছে। তাহলে সিন যদি কোনো শব্দের শেষে আসে সিনের আকৃতি যেমন তেমনই থাকবে, কিন্তু ডান দিকের সঙ্গে জোড়া হবে। যদি বিস্কানে আসে তাহলে সিনের তিনটে শুধু শসাটা আসবে, ডান দিকে বাঁ দিকে জোড়া হবে। সেটা আপনার এখানে উদাহরণ দেখিয়েছেন। সিন যদি শব্দের শুরুতে আসে তাহলে এই উদাহরণ দিয়েছেন, সিন আলিফ শিন লাম, তাহলে এটা সিন ওর শিনটা হয়ে গেল। সিন এবং শিন যদি শব্দের শুরুতে আসে কেমন হবে, শব্দের শেষে এলে কেমন হবে, এখানে আমাদেরকে দেখানো হয়ে গেল। এবারে তারপরে যেটা এসছে সদ আর দদ, সদ অথবা দদ যদি শব্দের শুরুতে আসে কেমন হবে,
শব্দের মাঝখানে এলে কেমন হবে, শব্দের শেষে এলে কেমন আকৃতিতে আসবে, সেটা আপনাদের এখানে বোঝানো হবে। এখানে দেখেন এসছে সদ দদ, দুটো দুটো আলাদা আলাদা এসছে, কিন্তু এখানে সৎ যখন শব্দের শুরুতে হয় কেমন হয় সেটা দেখানো হয়েছে। সৎ যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে এরকম হবে সদ কফ, কিংবা দদ যদি শব্দের শুরুতে আসে ضاد كاف ضاد يا صاد মিম। যদি মাঝখানে আসে, সদ অথবা দদ যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আকৃতি আসবে, শেষেটা দেখেন লাম সদ তা, যদি এখানে আমি একটা ফুট কেটে দিই দদ হয়ে গেল, তাহলে এটা কি হলো লাম বদ ত তা। শব্দের মাঝখানের আকৃতি এটাই, শব্দের শুরুর আকৃতি এই, এর এটা এই এসছে, এই এসছে, বিভিন্ন শব্দের সঙ্গে লিখে দেখিয়েছেন কেমন হবে। শব্দের শেষে যদি আসে, কোন শব্দের শেষে যদি সদ অথবা দদ আসে কেমন আকৃতি আসবে, সামনে গিয়ে আপনাদের যখন রিডিং আসবে তখন তো এরকম পড়া আসবে, সেই জন্য এগুলো ভালো কথা ধ্যান দিয়ে দেখেন যে শব্দের শেষে যদি সদ আসে কোনো শব্দ কেমন আসবে। ধরেন আপনার বায়ের সঙ্গে সদ যুক্ত হচ্ছে, কেমন হবে, বা সদ, বা হলো সদ, কিংবা জিমের সঙ্গে দদ যুক্ত হচ্ছে জিম দদ, কিংবা ধরেন ফায়ের সঙ্গে সদ যুক্ত হচ্ছে ফা সদ, তাহলে সদের আকৃতি যেমন তেমন থাকবে, কিন্তু শেষে যখন কোনো শব্দের শেষে আসবে আপনার সদ অথবা দদ, তখন সদের যেমন আকৃতি ছিল, যেমন শিনটা দেখেছিলাম, সিন অথবা শিন যেমন আকৃতি আছে তেমন আকৃতি এসছে, কিন্তু মাঝখানে এই ডান দিকে জুড়ে গিয়েছে, গিয়ে আপনার সদ অথবা দদ হয়ে হবে এরকম। তো এক তো আপনাদের এই যে তৃতীয় নম্বর সবক যুক্ত অক্ষর, যুক্ত অক্ষর বলতে কি, যে একটা শব্দ একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়ে এলে যখন একটা শব্দ তৈরি হবে তখন কেমন ভাবে অক্ষরে আকৃতি আসবে, এটা আপনাকে মেন জিনিস বোঝানো। দ্বিতীয়, আপনারা উপরে যে পড়ে এসেছেন বা তা তা একদাতে পরস্পর পরে পড়ে এসেছেন, এখানে এসে একটা আরেকটার সঙ্গে জোর দিয়ে লেখা আছে, আপনারা এখানে অক্ষরটা যে নোক্তা দিয়ে আমি বলেছিলাম যে অক্ষর শব্দের চেনার মেন পয়েন্ট হচ্ছে নোক্তা, আরবি শব্দ একই রকম দেখতে হবে কিন্তু নোক্তাতে পার্থক্য হবে। যেমন আপনি দেখেন এখানে এই সিন, এই শব্দটা দেখেন সিন ইয়া বা, এখানে যদি এই নোক্তাটা যদি না দেওয়া হয়, এখানে যদি তিনটে নোক্তা দেওয়া হয় তাহলে এটা হয়ে গেল শিন। এখানে যে ইয়াটা দিয়েছে আমি এই ইয়াটা কেটে দিলাম, ইয়ার দুটো নোক্তা এটা কেটে দিলাম, উপরে যদি দুটো দুটো নোক্তা করে দিই তাহলে এটা কি পড়া হবে শিন তা বা। যদি এটা তিনটে নোক্তা করে দিই শিন সা বা, বুঝে আসছে। এইগুলো আপনাদের মানে যাতে আপনাদের জেনে আসে, আপনারা একটা শব্দ আরেকটার সাথে জুড়লে বুঝতে পারেন, যার জন্য আপনাদের এই যুক্ত অক্ষরটা পড়ানো। একটা শব্দ আরেকটা শব্দের সঙ্গে জুড়লে কেমন হবে, শব্দ যদি শুরুতে জোড়া হয় কেমন হবে, মাঝখানে জুড়লে কেমন আকৃতিতে আসবে, শেষে জুড়লে কেমন আকৃতিতে আসবে, এবং কোন শব্দের ডান দিকে জোড়ায় আর কোন শব্দের বাঁ দিকে জোড়ায়। এখানে আপনাদের তৃতীয় নম্বর সবকে যে পড়াটা এসছে, এখানে যে কটা শব্দ দেওয়া আছে এর মধ্যে প্রতিটা শব্দের সঙ্গে ডান দিকে এবং বাঁ দিকে জোড়াবে, শুধু একটা ছাড়া। প্রতিটা শব্দ ডান দিকে অথবা বাঁ দিকে জুড়ে পড়া যাবে, দুটো শব্দ ছাড়া। যেমন কি কি শব্দ দেখেন, একটা হচ্ছে এই দাল আর একটা হচ্ছে আলিফ।
দাল অথবা আলিফ এই দুটো শব্দের ডান দিকে জোড়াবে, বাঁ দিকে কোনো শব্দ জুড়বে না। বাকি যে কটা শব্দ এসছে প্রতিটা শব্দের দুই দিকে জোড়াবে। যেমন এখানে দেখেন জিম দিয়ে যে উদাহরণ দিয়েছে, জিমের ডান দিকেও জোড় আছে, বাঁ দিকেও জোড় আছে। এই শব্দটা দেখেন জিমের ডান দিকেও জোড়, বাঁ দিকেও জোড়। এই শব্দটা জিমের বাঁ দিকে জোড়। বুঝে আসছে? যেমন সিন শিন দিয়ে যে উদাহরণ দিয়েছেন, সিন শিন এই দুটো শব্দের সব কিছু প্রতিটা ডান দিকে এবং বাঁ দিকে জোড় হয়। এই দেখেন এখানে যেটা উদাহরণ দিয়েছেন, ফা শিন লাম, এটা যদি আমি শিনটা যদি তিনটে নোক্তা কেটে দিই তাহলে সিন হয়ে যাবে। গেলে এটা দ্বারা আপনাদের বুঝে আসছে যে সিনের ডান দিকেও জোড়ায়, বাঁ দিকেও জোড়ায়। জিমের ডান দিকেও জোড়াতে পারে, বাঁ দিকেও জোড়াতে পারে। সদ ডান দিকে জোড়াতে পারে, বাঁ দিকেও জোড়াতে পারে। যেটা দদ কিংবা শিন ডান দিকে জোড়াতে পারে, বাঁ দিকে জোড়াতে পারে, বা ডান দিকে জোড়াতে পারে, বাঁ দিকে জোড়াতে পারে। সা, তা, হা, জিম, এখানে কয়েকটা শব্দ দিয়েছেন, কিন্তু এই সমস্ত অক্ষরের ডান দিকে বাঁ দিকে জোড়াতে পারে। কিন্তু একমাত্র এইখানে যেটা যে কটা লেখা আছে এর মধ্যে আপনার আলিফ কোনো দিকে জোড় হবে না। এই কোনো দিকে না, সরি, ডান দিকে জোড়াবে, বাঁ দিকে জোড়াবে না। দাল ডান দিকে জোড়াবে, বাঁ দিকে জোড়াবে না। র ডান দিকে জোড়াবে। র তো এখানে দেখানি, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন। ধরেন কাফের সঙ্গে র জোড়া হয়েছে, কাফ র, তাহলে কাফ র এলে এখানে তো বা দাল দিয়েছে। এখানে আমি সিম্পল আপনাদের দেখিয়ে দিই যে বা দাল, এটা যদি বা র কিংবা বা যা যদি আসতো কেমন আসতো, বা র বা যা যদি আসতো, দেখেন বা র, ডালটা তো একটু এরকম গোল মতো হয়ে গিয়েছে, কিন্তু রটা শুধু নিচে দিকে যেমন ছেড়ে যাবে। বা র, পায়ের নিচে একটা শক্তি, তাহলে রর সঙ্গে যদি কোনো শব্দ জোড় আসে তাহলে রটা দেখতে হবে এরকম। এবং যদি এটা যা হয় উপরে একটা নোক্তা দিলে যা হয়ে গেল, বা যা। যদি সিন বা শিন এর সঙ্গে যদি যা অথবা র জোড় হয় তাহলে কেমন হবে দেখেন, সিন র, এটা সিন হলো, র সোজা নিচে দিয়ে লেবে এলো। শিন র, এটা তিনটে ফুটকে দিলাম, শিন র, এই আকৃতি হবে। তাহলে এখানে আসল পড়ার উদ্দেশ্য কি, এখানে 3 নম্বর সবক যেটা যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর বলতে আমাদের কি বুঝিয়েছেন, যে কোন কোন অক্ষরের ডান দিকে জোড় হয়, কোন অক্ষরের বাঁ দিকে জোড় হয়, কোন অক্ষরের দুই দিকেই জোড় হয়, এবং কোন অক্ষর মাঝখানে এলে কেমন আকৃতিতে আসে, শেষে এলে কেমন আকৃতি আসে, শুরুতে এলে কেমন আকৃতিতে আসে, সেটা আমি আপনাদেরকে লিখে দেখিয়েছি। এবারে বলেন কোনো ভাই যদি মনে প্রশ্ন থাকে যে যদি এই শব্দটা আসে কোন একটা শব্দে, আপনি ধরেন কোন একটা শব্দে আপনার কেউ একজন মাইক খুলে বলেন যে এই শব্দটা যদি এই শব্দের সঙ্গে জোড়ায় কেমন হবে। ধরেন আপনার মনে প্রশ্ন হলো যদি ফা যদি মিমের সঙ্গে জোড়ায় কেমন হবে, কিংবা বা যদি তার সঙ্গে জোড়ায় কেমন হবে, জিম যদি ফার সঙ্গে জোড়ায় জুড়ে নিলে কেমন হবে। কারো যদি কোনো মনে মনে প্রশ্ন থাকে বলেন, তো আমি সেটা আপনাদের লিখে দেখাচ্ছি। সেটা আপনার জন্য আরো ভালো হবে যে যে কোনো একজন মাইক অন করে বলেন। মফিজুল ইসলাম ভাই, আপনি বলেন যে যদি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এই শব্দের সঙ্গে জোড় হলে কেমন হতো। আমার মনে সেরকম প্রশ্ন নেই হুজুর, কারণ জি, আপনি যা বুঝিয়েছেন তাতে আল্লাহর রহমতে আমি বুঝতে পেরেছি অনেকটাই। জি। হুম। তাহলে এই যে আজকে যে সবকটা হলো, সবকটার নাম কি? যুক্ত অক্ষর। আর যদি মানে আরবিতে বলা হয় যে এটা কি, তাহলে এই শব্দ সবকটার নাম কি হবে? কি বলেছিলাম মনে আছে? না, ভুলে মুরাক্কাবাত। গেছি। মুরাক্কাব। মুরাক্কাবাত অর্থাৎ সম্মিলিত অক্ষর, যুক্ত হুম, অক্ষর, এগুলো মনে রাখবেন। মুরাক্কাব।
জি। জি। তাহলে আমাদের যে সবকটা আজকের হলো সম্মিলিত অক্ষর। আমরা প্রথমে পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর, মুফরাদাত ওটা ছিল হুম, প্রথম সবক। দ্বিতীয় সবক যেটা আমরা পড়েছি ওর নাম হচ্ছে মুফরাদাত, অর্থাৎ আরবিতে যেটা বলে মুফরাদাত, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, জুদা জুদা অক্ষর, ছাড় ছাড় অক্ষর। কিন্তু এখানে যেটা পড়া হয়েছে মুরাক্কাবাত, অর্থাৎ সম্মিলিত একত্রিত ভাবে যখন অক্ষর আসবে সেটা কেমন ভাবে হবে, সেটা কয়েকটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছেন। এবং বেশ কিছু উদাহরণ আমি আপনাদের লিখে দেখিয়েছি যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়ে লিখলে কেমন হবে। সবার পড়া বুঝে এসছে? কারো যদি কিছু বুঝতে সমস্যা হয় বলবেন, একবারের জায়গায় আপনাদের 10 বার বলে বুঝিয়ে দেবো, লিখে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই জুমের তো টাইম শেষ, দ্বিতীয় জুমের লিঙ্ক আমি দেবো আপনাদেরকে, সবাই জয়েন হবেন। সবাইকে দিয়ে আমি পড়াটা পড়িয়ে নেব, আপনাদের বুঝিয়ে দিলাম, সবাইকে দিয়ে পড়াটা পড়াবো, যাতে জি, আপনাদের নিজেদেরকে এর পরে পড়া তৈরি করার সময় সহজ হয়। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। জি।